আসসালামু আলাইকুম। ধরুন আপনি পরশুদিন ছাদ ঢালাই করতে চাচ্ছেন, আবহাওয়া বার্তা চেক করলেন, বৃষ্টি নাই, তাই আপনি ঢালাইয়ের দিন ঠিক করলেন। শুধু বৃষ্টি নাই বলে ঢালাইয়ের দিন ঠিক করা কি ঠিক হলো? ঢালাইয়ের দিন তাপমাত্রা বেশি কিনা এটা কি চেক করেছেন? রিলেটিভ হিউমিডিটি কি চেক করেছেন? আবহাওয়ার ঢালাইয়ের দিন যদি আবহাওয়া তাপমাত্রা বেশি থাকে, রিলেটিভ হিউমিডিটি কম থাকে, তাহলে কি সমস্যা হতে পারে? আজকে তাই আমরা জানবো। চলুন শুরু করা যাক। তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কংক্রিটে কিছু সমস্যা তৈরি হয়। প্রথমত ফ্রেশলি কংক্রিটে কিছু সমস্যা তৈরি হয়, দ্বিতীয়ত হার্ডেনেড কংক্রিটে কিছু সমস্যা তৈরি হয়। প্রথমে আমরা জানবো ফ্রেশলি কংক্রিটে কী কী সমস্যা হইতে পারে। তাপমাত্রা বেশি হলে বা হট ওয়েদার হইলে পানির ডিমান্ড অনেক বেড়ে যায়। বেশি গরমের কারণে স্ল্যাম লস হয়, ফলে পানি বেশি যোগ করার একটা প্রবণতা থাকে। সারফেস ডাইংয়ের জন্য প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক এবং থার্মাল ক্র্যাক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাপমাত্রা বেশি থাকার কারণে কংক্রিট দ্রুত জমাট বাঁধে, ফলে কংক্রিট প্লেসিং, কনসলিডেশন বা ভাইব্রেশন এবং কংক্রিট ফিনিশিংয়ের সময় কম পাওয়া যায়। আরেকটা ব্যাপার থাকে, সেটা হলো কোল জয়েন্ট তৈরি প্রবণতা বেড়ে যায়। এবার আমরা জানবো হার্ডেনের কংক্রিটে কী কী সমস্যা তৈরি হয়। তাপমাত্রা যদি বেশি থাকে এবং সেই সময় যদি ঢালাই করা হয়, তাহলে হার্ডেনের কংক্রিটে নিম্নলিখিত সমস্যাগুলো তৈরি হয়। প্রথমত হলো কংক্রিটের স্ট্রেংথ অনেক কমে যায়। তাপমাত্রা বেশি থাকার কারণে পানি যোগ করার প্রবণতা বেশি থাকে এবং পানি যোগ করা হয় ফিল্ডে। যদি পানি বেশি পরিমাণ যোগ করা হয় তাহলে কংক্রিটের স্ট্রেংথটা কমে যায়। আরও একটা সমস্যা দেখা যায়, যেটাকে ক্রস ওভার ইফেক্ট বলা হয়। একটা গ্রাফ দেখতে পাচ্ছেন যেখানে আপনার লো টেম্পারেচার এবং হাই টেম্পারেচার আর ঢালাই করা কংক্রিটের তুলনা করা হয়েছে। খেয়াল করলে বুঝতে পারবেন যে হাই টেম্পারেচারে ঢালাই করার কংক্রিট আর্লি এজে খুব বেশি শক্তি অর্জন করে, কিন্তু 28 দিন বা তার পরে গিয়ে শক্তিটা কম অর্জন করে। হট ওয়েদারে ঢালাই করলে প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক এবং থার্মাল ক্র্যাক তৈরির সম্ভাবনা থাকে। অনেক সময় এই ক্র্যাকগুলো চলে আসে। এই ক্র্যাকগুলো চলে আসলে আপনার কংক্রিটের ডিউরেবিলিটি অনেক কমে যায়। অতিরিক্ত পানি যোগ করার কারণে ওয়াটার সিমেন্ট রেশিও এক এক জায়গায় এক এক রকম হওয়ার কারণে কংক্রিটের সারফেসের কালার এক এক জায়গায় এক এক রকম দেখায়। তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, রিলেটিভ হিউমিডিটি 75%, বাতাসের বেগ মনে করুন আপনার 20 কিলোমিটার/আওয়ার। এই আবহাওয়ায় আমরা ঢালাই করব কিনা, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে রেট অফ ইভ্যাপোরেশন জানতে হবে। ইভ্যাপোরেশন রেট যদি ক্রিটিক্যাল লিমিট পার হয়ে যায় তাহলে ঢালাই রিশিডিউল করা উচিত। যেদিন রেট অফ ইভ্যাপোরেশন কম থাকবে সেদিন ঢালাই করা উচিত, অথবা আপনার ইভ্যাপোরেশন রেট কমানোর জন্য যে পদ্ধতিগুলো আছে, প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আছে, সেগুলো আপনার অনুসরণ করতে হবে। ইভ্যাপোরেশন রেট জানার জন্য পল জে ইউএনও একটা ইকুয়েশন আছে, আপনারা ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন। এই ইকুয়েশনে যদি বাতাসের তাপমাত্রা, কংক্রিটের তাপমাত্রা, বাতাসের বেগ এবং রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা বসানো যায়, তাহলে ইভ্যাপোরেশন রেট পাওয়া যাবে। এই ইভ্যাপোরেশন রেটটা যদি 1 কেজি পার মিটার স্কোয়ার পার আওয়ার এর সমান বা বেশি হয়, তবে কিছু ইঞ্জিনিয়ারগণ এটাকে 0.75 কেজি পার মিটার স্কোয়ার পার আওয়ার ধরেন। অর্থাৎ 0.75 কেজি পার মিটার স্কোয়ার পার আওয়ারের বেশি হইলে সেক্ষেত্রে তারা মিটিগেশন ব্যবস্থাগুলো নিতে বলেন, অথবা ঢালাই পিছিয়ে অন্যদিন করতে বলেন। এই ঢালাই রিশিডিউল করার পিছনে কারণ হলো ইভ্যাপোরেশন রেটটা যদি বেশি থাকে তাহলে কংক্রিটের সারফেস থেকে দ্রুত পানি শুকিয়ে যাবে। দ্রুত পানি শুকিয়ে গেলে কংক্রিটে শ্রিঙ্কেজ হবে, কংক্রিটের সংকোচন তৈরি হবে। কংক্রিটের সংকোচন হলে প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক তৈরি হতে পারে, আর প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাক যদি তৈরি হয় তাহলে কংক্রিটের ডিউরেবিলিটি কমে যাবে, ভবনের আয়ু কমে যাবে। আমরা এর আগে পল জে ইউএনওর ইকুয়েশন থেকে ইভ্যাপোরেশন রেট বের করলাম, আর এসিআই 305-এ একটা নমো গ্রাফ দেওয়া আছে। সেই গ্রাফ থেকেও আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার ঢালাই আগামীকাল বা পরশুদিন ঢালাই করা যাবে কিনা, বা ঢালাই রিশিডিউল করা লাগবে কিনা। আমি গ্রাফটা আপনাদের সাথে শেয়ার করছি। গ্রাফে দেখেন প্রথমে দেওয়া আছে কংক্রিটের টেম্পারেচার, তারপরে বাতাসের টেম্পারেচার, এরপরে ইভ্যাপোরেশন রেট দেওয়া আছে, আর রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে।
ধরুন আপনার ঢালাইয়ের দিনের তাপমাত্রা 32 ডিগ্রি, আর এখানে যেটা করেছে যে বাতাসের তাপমাত্রার সাথে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়িয়ে কংক্রিটের তাপমাত্রা ধরা হয়েছে। মনে করেন 32 ডিগ্রি সেলসিয়াস হলো বাতাসের তাপমাত্রা, আর কংক্রিটের তাপমাত্রা হলো 38 ডিগ্রি সেলসিয়াস। আমার লক্ষ্যটা হলো কি, যে 0.75 কেজি পার মিটার পার আওয়ার এর বেশি ইভ্যাপোরেশন হলে আমি ঢালাই করব না, বা ঢালাইয়ের সময় আমার যে প্রতিরোধমূলক ব্যবস্থা আছে সেগুলো গ্রহণ করব। এখন এই যে আমার টার্গেট 0.75 কেজি পার মিটার স্কোয়ার পার আওয়ার, এই টার্গেটের জন্য দেখুন আপনার এখানে রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে। ধরুন এখানে দেওয়া আছে 90, তাহলে যদি 90 এর কম যদি রিলেটিভ হিউমিডিটি থাকে, 90, আমি আবার বলছি যে এখানে এই 32 ডিগ্রি বরাবর যদি যাওয়া যায় 0.75 ইভ্যাপোরেশনের টার্গেটের জন্য 90% রিলেটিভ হিউমিডিটি লাগবে। যদি আপনি ওই দিনের রিলেটিভ হিউমিডিটি 90-এর কম হয় তাহলে কি উচ্চ ঝুঁকি, তার মানে ইভ্যাপোরেশন রেটটা আরও বেড়ে যাবে। যদি ইভ্যাপোরেশন রেট বেড়ে যায় তাহলে আমাদেরকে ঢালাইয়ের দিন রিশিডিউল করতে হবে, অথবা মিটিগেশন যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। ঢালাইয়ের দিন তাপমাত্রা যদি বেশি থাকে, বাতাসের বেগ যদি বেশি থাকে, আর রিলেটিভ হিউমিডিটি কম থাকে, তাহলে ইভ্যাপোরেশন রেটটা অনেক বেড়ে যায়। ইভ্যাপোরেশন রেট বেড়ে গেলে কংক্রিটের অনেকগুলো সমস্যা তৈরি হয়। এই সমস্যা যাতে না হয় সেই জন্য কিছু মিটিগেশন পদ্ধতি আছে, প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে। প্রথম যে পদ্ধতি আছে সেটা হলো আপনার বাতাসের আর্দ্রতা বাড়ানো। বাতাসের আর্দ্রতা বাড়ানো যেতে পারে ওয়াটার ফগিং করে, যেখানে ঢালাই হচ্ছে তার উপরে যদি আপনি ওয়াটার ফগিং করেন তাহলে বাতাসের আর্দ্রতা বেড়ে যাবে। 2, বাতাসের বেগ কমানোর জন্য উইন্ড ব্রেক ব্যবহার করতে পারেন। যেখানে ঢালাই হচ্ছে চারদিকে যদি অস্থায়ী ফেন্সিং করা যায়, টিনের বেড়া দেওয়া যায়, তাহলে বাতাসের বেগ কমে যাবে, ফলে ইভ্যাপোরেশন রেটটা কমে যাবে। আর প্রখর রোদ থেকে বাঁচানোর জন্য সানসেট ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ সামিয়ানা বা শেড ব্যবহার করা যেতে পারে, যাতে প্রখর রোদে কংক্রিটের সারফেস থেকে ময়েশ্চারটা দ্রুত হারিয়ে না যায়, কংক্রিটের সারফেস যাতে দ্রুত শুকিয়ে না যায়। ইভ্যাপোরেশন রেট কমানো আরেকটা উপায় হচ্ছে যে কংক্রিট ফিনিশিং এর পরপরই পলিথিন দ্বারা ঢেকে দাও। পলিথিন দ্বারা ঢেকে দিলে ময়েশ্চার হারানোর রেটটা কমে যাবে, ফলে কংক্রিটের ক্ষতি হবে না। অবকাঠামোর স্থায়িত্ব বাড়ানোর জন্য কংক্রিটিং ডে বা ঢালের দিন নির্ধারণ করার আগে আমাদেরকে আবহাওয়া বার্তা হতে দিনের তাপমাত্রা, দিনের বাতাসের বেগ, রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা চেক করে নিতে হবে। আজকে এ পর্যন্ত। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন।